আলাইকুম। রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, ইংরেজি বিভাগ। বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের সবারই স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটেছে। সুস্থ থাকার লক্ষ্যে সরকারি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা সবাই গৃহেই অবস্থান করছি। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছি না। স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরাও সবাই স্বাস্থ্যবিধি মেনে গৃহে অবস্থান করছো এবং ভালো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা সাধারণত এটাকে পড়ে থাকো ইংরেজি ব্যাকরণের ফিল ইন দ্য গ্যাপস করার জন্য, কিন্তু খেয়াল করলে দেখবে ইংরেজির প্রতিটা ক্ষেত্রে এটার প্রয়োজন রয়েছে। রাইটিং পার্ট যখন লিখো তোমরা মুখস্থ করে, খুব সুন্দর করে মুখস্থ করে আসো, খাতায় লিখো, পরীক্ষার পর যখন আমরা মার্ক অনেক কম দিই, তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে এত ভালো করে মুখস্থ করলাম ম্যাডাম, এখানে নাম্বার কম আসছে কেন? তারপর খাতাটা যখন রিচেক করা হয় তখন দেখা যায় যে হয় তোমরা স্পেলিং মিস্টেক করো, তার চেয়েও বেশি যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে ভার্বের সঠিক প্রয়োগ করা হয় না। খুবই মানে মেজর কিছু ভুল তোমরা করে থাকো। এই জন্যে অনলাইন ক্লাসের শুরুতেই আমরা ভাবলাম যে এই বিষয়টার উপর একটু ফোকাস করি। ঠিক আছে, তো আশা করবো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যে আমরা জানি যে ভার্বের মানে মূল রূপগুলো কি কি। সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। মূলত এগুলো নিয়েই মেইন ভার্বটা ডিল করে। সেন্টেন্সে যখন আমরা দেখব ইংরেজি বাক্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, ইউজুয়ালি এগুলো থাকবে, তখন সেখানে ভার্বের বেস ফর্ম বসবে। এক্সাম্পল হিসেবে আমি লিখেছি, দেখো, উই অলওয়েজ, ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ার্ক ইন দ্য মর্নিং। দ্বিতীয় বাক্যে দেওয়া আছে হি অলওয়েজ, ব্র্যাকেটে ওয়ার্ক ইন দ্য মর্নিং। একই বাক্য, কি সাবজেক্ট আলাদা। প্রথমটাতে দিয়েছি সাবজেক্ট উই, দ্বিতীয়টাতে সাবজেক্ট হি, দ্যাটস ওয়াই উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। উই হচ্ছে এখানে ফার্স্ট পারসন প্লুরাল। তো আমরা জানি যে শুধুমাত্র সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধুমাত্র তখনই ভার্বের সাথে এস বা ইয়েস হবে, এছাড়া আর কোনো জায়গাতে ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। তো প্রথম এক্সাম্পলে দেখা যাচ্ছে এখানে সাবজেক্টকে উই, ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য ব্র্যাকেটে ওয়ার্ক ছিল, ওয়ার্কই বসছে। সেকেন্ড বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি হি অলওয়েজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ওয়ার্কের সাথে এস যুক্ত হয়েছে, উত্তর হচ্ছে ওয়ার্কস। তো এটা ক্লিয়ার। এরপরে আমরা যেটা দেখব যে যদি একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং ব্র্যাকেটটি পরবর্তী ভার্বে দেওয়া থাকে, তাহলে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস মেইন ভার্ব বসবে। যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ আমরা যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি সেটা হবে, এবং সাবজেক্ট নিজে কাজটি না করে যদি অন্য কাউকে দ্বারা করায় সেক্ষেত্রে এটা কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 বসবে। চলো আমরা তাহলে কিছু এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এটা দেখলে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম রুলসটা মুছে ফেললাম, এখন দ্বিতীয় রুলের কিছু এক্সাম্পল আমি বোর্ডে শো করছি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমত আমি যেটা বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স, আরেকটা ব্যাপার এখানে ক্লিয়ার করে দিচ্ছি, অনেকবার বলা হয়েছে তারপরে তোমাদের প্রশ্ন থেকে যায় সিম্পল সেন্টেন্স মানে কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা হলো সিম্পল সেন্টেন্স। ওকে, কি বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে কোনো বি ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব থাকে না। ওকে, দেখো আমি বোর্ডে কি লিখলাম, উই রিড অ্যাটেন্টিভলি, মেক এ গুড রেজাল্ট। আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করি একটা ভালো ফলাফলের জন্য। তাহলে পড়াশোনার উদ্দেশ্যটা কি, ভালো ফলাফল, উদ্দেশ্য বোঝানো হচ্ছে। তার মানে এখানে উত্তরটা কি হবে, টু মেক, মেকিং না, কি হবে উত্তরটা, টু মেক। তাহলে আমার প্রথম অংশের একটা এক্সাম্পল তোমরা দেখতে পারলে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আবারও বলছি যে যদি উদ্দেশ্য বোঝায় তখন সেটা হবে টু প্লাস মেইন ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। দ্বিতীয় অংশে আমি বলেছি উদ্দেশ্য না বোঝালে প্রেজেন্ট পার্টিসিপল হবে, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি হবে। 2 নম্বর এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করো তোমরা। সাম পিপল ট্রাভেল, ক্লাইম্ব
on the roof of the buses and trains. ব্র্যাকেটে দেওয়া আছে দ্বিতীয় মেইন ভার্বের প্রথম ভার্বটা কি আছে ট্রাভেল, পরেরটাতে দেওয়া আছে ক্লাইম্ব। বাংলাটা আমরা দেখি যে কিছু মানুষ ট্রাভেল করে, কিভাবে ট্রাভেল করে, বাস অথবা ট্রেনের ছাদে চড়ে ট্রাভেল করে। এখানে কিন্তু উদ্দেশ্য বোঝানো হচ্ছে না, তাহলে উত্তরটা কি হবে ক্লাইম্বিং, প্রেজেন্ট পার্টিসিপল। আবারও বলছি, দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু উদ্দেশ্য বোঝানো হচ্ছে না, এই কারণে ভার্ব প্লাস আইএনজি হবে। 3 নম্বর বাক্যের দিকে দেখো, ফুটবল ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ফুটবল হচ্ছে মানে পুরো পৃথিবীতে মানে যত খেলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটিং এবং এনজয়েবল একটি খেলা। ফুটবল কি নিজে খেলে না এটাকে খেলা হয়, দ্যাট মিনস এখানে সাবজেক্ট ফুটবল নিজে খেলার কাজটা করছে না। তাহলে আমি কি বলেছিলাম, সাবজেক্ট যদি নিজে কাজটি না করে থাকে তাহলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। সো উত্তরটা হবে প্লেড। ঠিক আছে, তো এই ব্যাপারটা খুব খেয়াল রাখবে, তোমরা এক্সারসাইজগুলো করতে গেলে দেখবা বিশেষ করে বিভিন্ন বোর্ডে এই ব্যাপারগুলো খুব আসে যে একই সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে 2 বা ততোধিক মেইন ভার্ব থাকে। সেক্ষেত্রে উত্তরগুলো লেখার সময় সব জায়গাতে আমি 2 প্লাস মেইন ভার্ব বসালে হবে না, আবার সব জায়গাতে ভার্ব প্লাস আইএনজি বসাই দিলেও হবে না, জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। আবার বলছি, উদ্দেশ্য বোঝালে 2 প্লাস মেইন ভার্ব বসবে, উদ্দেশ্য না বোঝালে ভার্ব প্লাস আইএনজি বসবে, এবং যদি সাবজেক্ট কাজটি নিজে না করে থাকে তাহলে সেখানে কি হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর রুলটার দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে দুটি শব্দ আমি লিখেছি নাও, অ্যাট দিস মোমেন্ট। দুটার বাংলা অর্থ কি এখন, অর্থাৎ এই মুহূর্তে। সেন্টেন্সে তোমরা যখন দেখবে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট দেওয়া আছে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে বসবে, অর্থাৎ এম ইজ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। আমি এক্সাম্পলে লিখেছি নাও আই, ব্র্যাকেটে দেওয়া আছে টেক অনলাইন বেসড ক্লাস, তাহলে উত্তর কি হবে নাও আই অ্যাম টেকিং অনলাইন বেসড ক্লাস। 4 নম্বর রুলসটা আমি দিয়েছি যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, এভার, ইয়েট, এগুলো থাকলে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। বাক্যে তোমরা যখনই দেখবে এই শব্দগুলো রয়েছে তখন সেটাকে কোন ফর্মে বসাতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য পাস্ট পার্টিসিপলে বসাতে হবে। বি ভার্ব যদি তাহলে কি থাকবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ফর এক্সাম্পল, রিসেন্টলি কোভিড-19, ব্র্যাকেটে দেওয়া আছে ব্রেকআউট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সাম্প্রতিককালে পুরো পৃথিবীব্যাপী কোভিড-19 এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলেছি এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, সো অ্যান্সার হবে হ্যাজ ব্রোকেন আউট। এখানে একটা ব্যাপার খেয়াল করো, জাস্ট নাও আর নাও এই দুইটা জায়গাতে তোমাদের অনেক সময় কনফিউশন হয়ে থাকে, এটা মানে ভুল করা যাবে না। জাস্ট নাও থাকলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিনস হ্যাভ অথবা হ্যাজের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি শুধু নাও থেকে থাকে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 5 নম্বরে দেখো বলেছি যে মোডাল অথবা সেমি মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো মোডাল কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওট টু, এগুলো হচ্ছে মোডাল। সেমি মোডাল কোনগুলো, বি ভার্বের পরে যখন টু থাকবে, দ্যাট মিনস এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরা হচ্ছে সেমি মোডাল। আর আদার্স কিছু শব্দ আরও রয়েছে যেমন নিড, গোয়িং টু, উড রাদার, এক্সেট্রা, এদের পরেও ভার্বের বেস ফর্ম বসে থাকে। এখানে আরেকটু বলে রাখি, সেমি মডেলগুলো আমরা কোন সময় ইউজ করব, যখন বাধ্যবাধকতা মানে অবশ্যই করণীয় কিছু বোঝানো হবে তখন আমরা সেমি মডেলগুলো ইউজ করে থাকি। অর্থাৎ উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস, ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি, এগুলোর ক্ষেত্রে আমরা সেমি মডেল ইউজ করে থাকি। আর আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম ইফ আই রিড অ্যাটেন্টিভলি, এই ধরনের ক্ষেত্রে আমরা মোডালগুলো ব্যবহার করে থাকি। তাহলে কিভাবে মনে রাখবো আমরা, ভার্বের যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন ছাড়া অন্য পার্সনের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে, মোডালের ক্ষেত্রে বেস ফর্ম বসবে, সেমি মোডালের ক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম বসবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে ভার্বের যে কমন আলোচনা সেগুলো। এখন আমরা কিছু রুলসে চলে যাব, চলো দেখা যাক।
সিন্স নিয়ে ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে, তারপরেও দেখা যায় যে খাতায় যে কমন ভুলগুলো পেয়ে থাকি, এটা হচ্ছে তার মধ্যে আরেকটা অন্যতম টপিকস। সিন্সের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজের মাঝখানে সিন্স থাকে। প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সিন্সের পরের ক্লজটাকে সাজাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এক্সাম্পলের দিকে তাকাও, ইট ইজ ম্যানি ইয়ার্স, মাঝখানে কি দেওয়া আছে? সিন্স উই মেট লাস্ট। তাহলে সিন্সের আগের ক্লজটা আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ম্যানি ইয়ার্স, তাহলে কোন টেন্স বোঝানো হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো উত্তরটা হবে উই মেট, এমইটি মেট লাস্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে। পরের সূত্রটা হচ্ছে সিন্সের, যে যদি সিন্সের আগের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাহলে পরবর্তীটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ইট ওয়াজ ম্যানি ইয়ার্স, কোন টেন্স বোঝানো হচ্ছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো উত্তরটা হয়ে যাবে উই হ্যাড মেড লাস্ট, উই হ্যাড মেড লাস্ট। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে খেয়াল করবে। সিন্স থাকলে আবারও বলছি, সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সিন্সের আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটার ভার্বের ফর্ম হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, অর্থাৎ হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। সিন্সের সূত্রের মতোই ঠিক আরেকটি সূত্র এরকম আছে, সেটা হচ্ছে অলদো অথবা অ্যাজ ইফ থাকলে। সিন্সে যেরকম আমরা বলেছি যে সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্সের আগের ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক অলদো অ্যাজ ইফের ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য। তো আমরা এখন ব্যাপারটা দেখি, অ্যাজ দ্য অ্যাজ ইফের ক্ষেত্রে ঠিক একই সূত্র প্রযোজ্য। এক্সাম্পলের দিকে তাকাই, হি বিহেভস অ্যাজ ইফ হি, ব্র্যাকেটে আমি দিয়েছি বি এ লিডার। তাহলে হি বিহেভস কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং শূন্যস্থানের জায়গায় উত্তরে হবে হি ওয়ার এ লিডার। এখন একটা কমন কোশ্চেন এখানে চলে আসতেছে, হির পরে তো ওয়াজ বসার কথা, ওয়াজ না বসে ওয়ার কেন হইলো? আনরিয়েল পাস্টের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি বসাবো? ওয়ার বসাবো। অবাস্তব মানে সে আচরণ করে, এমন বিহেভ করে যে সে একজন নেতা, আসলে নেতা নয়, আনরিয়েল পাস্ট, দ্যাটস ওয়াই এখানে ওয়ার বসেছে। দ্বিতীয় এক্সাম্পলের দিকে তাকাই, হি বিহেভস অ্যাজ ইফ হি নো এভরিথিং। হি বিহেভস অ্যাজ ইফ হি নো এভরিথিং, এখানে ব্র্যাকেটে কি আছে? মেইন ভার্ব আছে, এই জন্য নোর পাস্ট ফর্ম কি বসবে? নিউ এভরিথিং। সে এমন আচরণ করে যে সব কিছু জানে। অ্যাজ দ্য অ্যাজ ইফের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, অ্যাজ দ্য অথবা অ্যাজ ইফের আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে থাকে, তাহলে পরেরটা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। সো হি বিহেভড অ্যাজ ইফ হি বি এ কিং। এই গ্যাপটাতে এসে তোমরা কনফিউজড হয়ে যাও, কনফিউশনের কোনো দরকার নাই, তোমরা সূত্র অনুযায়ী যাও। আমি বারবার বলছি যে আগের ক্লজটা পাস্ট ইনডিফিনিট হলে তারপরে কি বসবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাড বসবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আমরা সূত্র অনুযায়ী যাই, সাবজেক্টের পরে বসালাম হ্যাড, বি এর পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে অ্যান্সারটা আসতেছে হ্যাড বিন এ কিং। লাস্ট ওয়ান, হি বিহেভড অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর আগের ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। ব্র্যাকেটে কি দেওয়া আছে? নো এভরিথিং, যে সে এমন আচরণ করে যে সে সব কিছু জানে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী উত্তরটা কি হবে? হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ভুলটা অনেক হয়, তোমরা অনেকবার করে থাকো, বি কেয়ারফুল। ওকে, তো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন পরের সূত্রটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল নিয়েও ক্লাসে বহুবার আলোচনা করা হয়েছে এবং তোমরা বহুবার এটা ভুল করে থাকো। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। কন্ডিশনাল নিয়ে কথা বলতে গেলে আমি শুরুতেই বলবো জিরো কন্ডিশনালের কথা। জিরো কন্ডিশনালের মানেটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট।
অর্থাৎ এখানে ইফ এর পরের ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তার পরবর্তী ক্লজটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। চলো একটা এক্সাম্পল দেখি। ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফকে তাপ দাও, ইট মেল্টস, এটি গলে যায়। বরফকে তাপ দিলে এটি গলে যায়। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আবার বলতেছি, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারপরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। নেক্সট ওয়ান হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে বলা হচ্ছে ইফের পরের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে তাহলে তার পরবর্তী ক্লজটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এক্সাম্পল হিসেবে ধরো আমরা বলি যে তুমি যদি আসো আমি তোমার সাথে যাবো। তোমরা এরকম বলে থাকো না, বান্ধবীরা এরকম মানে আগের দিন এরকম ডিসকাস করে থাকো যে তুই কালকে কলেজে যাবি, গেলে আমি যাব, বান্ধবী যাবে না, তুমিও আসবা না। সেক্ষেত্রে কি কন্ডিশনটা তোমরা ইংলিশে যখন লিখতে যাবা কিভাবে লিখবা, যে ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি তাহলে যাব। এই হলো ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে এখানে বলতেছে যে ইফ এর পরের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে তাহলে তার পরবর্তীতে বসবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে আমরা কি বসাবো, সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট, তিনটা যে কোনো একটা বসবে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দ্যাট মিন্স উড কুড মাইট প্লাস V1। উড কুড মাইটের কথা মনে আছে না? এগুলা কি? এগুলো ছিল মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে অলওয়েজ ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। এখন এক্সাম্পল দিই, আগের এক্সাম্পলটাই আমরা এখানেও ইউজ করব, তাহলে জিনিসটা আমি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ইফ ইউ কাম, এটার পাস্ট টেন্স কি হতে পারে, ইফ ইউ কেম, সূত্র অনুযায়ী তারপর বসবে আই উড গো, অথবা আই কুড গো, অথবা আই মাইট গো। ওকে, ব্র্যাকেটে শুধু গো দেয়া থাকবে, তোমরা তখন উত্তরটা এভাবে কমপ্লিট করে নেবে। ইফ ইউ কেম আই কুড গো। এই গেল আমাদের ইফ কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনের সূত্রটা। আমরা এখন 3 নাম্বার কন্ডিশনে চলে যাব এবং এখানে তোমরা খুঁটিনাটি কিছু ভুল করে থাকো। 8 নং রুলসের থার্ড কন্ডিশনালটার দিকে একটু খেয়াল করো। ওই যে এখানে আছে থার্ড কন্ডিশনালে যেটা বলা হয়েছে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স ইফ এর পরের অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থেকে থাকে তাহলে পরবর্তী ক্লজে সেখানে বি ভার্বের জায়গাতে তোমার উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাড কাম আই গো, তো এখানে দেখো ব্র্যাকেটে গো আছে, ফিল ইন দ্য গ্যাপসে কি বসবে, কুড হ্যাভ গন। কি, ইফ ইউ হ্যাড কাম আই কুড হ্যাভ গন। 2 নম্বর এক্সাম্পলে দেখো, ইফ আই বি এ কিং আই কুড হ্যাভ হেল্প দ্য পোর। দেখো তোমাদের যে সবসময় পরের ক্লজে ফিল ইন দ্য গ্যাপস দিবে তা কিন্তু না, শুরুর ক্লজেও গ্যাপ থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমরা কনফিউজড হয়ে যাও। খেয়াল করো, যেটা কনফিউশনের কিছু নাই, পরবর্তী ক্লজটার দিকে তাকাও কিভাবে আছে স্ট্রাকচারটা। সাবজেক্টের পরে আই এর পরে কি আছে, কুড হ্যাভ, তারপর আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাট মিন্স এটা ইফ কন্ডিশনালের 3 নাম্বার কন্ডিশনটা। তো 3 নাম্বার কন্ডিশন আমরা কি পড়ছিলাম, যে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথম ক্লজটা আমাদের কি বানাইতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স বানাইতে হবে। সো ব্র্যাকেটে কি দেওয়া আছে, বি। পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্টের সূত্র অনুযায়ী সাবজেক্টের পরে কি বসবে, হ্যাড বসবে। বি এর 3 নাম্বার রূপটা হচ্ছে বি ওয়াজ অথবা ওয়ার, 3 নাম্বারটা হচ্ছে বিন।
তাহলে এখানে গ্যাপে উত্তরটা আসতেছে ইফ আই হ্যাড বিন এ কিং আই কুড হ্যাভ হেল্পড দ্য পোর। এই হলো কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি কন্ডিশনালটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা একটু বেশি বাসায় এক্সারসাইজ করবে, তাহলে খুঁটিনাটি ভুল যেগুলো আছে আশা করি আর এরপরে সমস্যা থাকবে না। আমরা পরবর্তীতে 9 নং সূত্রে যাই। সেখানে দেখো কি লিখেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, এগুলোর পরে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে থাকে। ফর এক্সাম্পল, উই গট দ্য ওয়ার্ক, ব্র্যাকেটে দেওয়া আছে কমপ্লিট, আমরা কাজটি কমপ্লিট করা পেয়েছি, তাহলে পাস্ট পার্টিসিপল হলে কি হবে, কমপ্লিটেড। উই গট দ্য ওয়ার্ক কমপ্লিটেড। 10 নং সূত্রে বলা হয়েছে যে কন্টিনিউয়াস টেন্স ছাড়া আর কোথায় কোথায় ভার্ব প্লাস আইএনজি বসে, এটার একটা ক্লিয়ার ধারণা তোমাদের থাকতে হবে। প্রিপোজিশন টু ছাড়া যত প্রিপোজিশন আছে তারপরে মেইন ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি বসে। এছাড়া আরো কিছু শব্দ রয়েছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, তারপর উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, এই শব্দগুলোর পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসে। ফর এক্সাম্পল, আমরা এখানে বলতে পারি যে তোমরা তো লাইব্রেরি ওয়ার্ক করো, তাই না? আমাদের কলেজে বিশাল একটা লাইব্রেরি রয়েছে, তোমরা প্রায় যে কোনো ফ্রি টাইমে সেখানে যাও, বই পড়ো। সেখানে কেন যাও, উদ্দেশ্য কি থাকে, বই পড়তে যাবে। এখন এটা যদি এভাবে লিখতে চাও যে উই আর গোয়িং টু লাইব্রেরি, তারপর আসছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর বাংলা অর্থটা কি, উদ্দেশ্য। কি উদ্দেশ্যে পড়তে যাও সেখানে, এখানে হয়তো উইথ এ ভিউ টুর পরে ব্র্যাকেটে দেওয়া থাকলো রিড, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, দ্যাটস ওয়াই উত্তরটা হবে উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। ক্লিয়ার? উড ইউ মাইন্ড কখন বসে, উড ইউ মাইন্ড বিনয়ের সাথে আমরা যখন কারো কাছে কোনো কিছু চাই তখন বসে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসে। তুমি হয়তো কারো কাছে এক গ্লাস পানি চাইলে তখন তুমি কি বলবা, উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার। এবং উড ইউ মাইন্ড যুক্ত সেন্টেন্সে অলওয়েজ প্রশ্নবোধক চিহ্ন থাকে, মনে রাখবে এটা। উত্তরটা কি হবে, গিভিং, ভার্ব প্লাস আইএনজি। ওকে, 10 নম্বর রুলস আমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। আমরা এখন পরবর্তী অংশে চলে যাব। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটাও তোমাদের ক্লাসে বহুবার আলোচনা করা হয়েছে। এটার অর্থটা কি, বাংলা অর্থটা আসছে যে এখনই সময়, এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ হাই টাইমের স্ট্রাকচারটা হচ্ছে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পাস্ট ফর্ম বসে। কোন ফর্ম বসে, পাস্ট ফর্ম। এক্সাম্পলটা দিই আমরা, যে ইট ইজ হাই টাইম উই, ব্র্যাকেটে হয়তো দেওয়া থাকলো স্টপ, তারপরে আমি লিখলাম কারাপশন। তাহলে উত্তরটা কি আসবে, যেহেতু মেইন ভার্বের পাস্ট ফর্ম বলবে, সো অ্যান্সার হবে উই স্টপড কারাপশন। ইট ইজ হাই টাইম উই স্টপড কারাপশন। অথবা আমি যদি এটা ইট ইজ টাইম দিয়েও লিখি, ফর এক্সাম্পল আমি বললাম দ্য এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর, পরীক্ষা দরজায় করানো আছে, ইট ইজ টাইম, কি হবে, ইট ইজ টাইম রিড অ্যাটেন্টিভলি। রিডের পাস্ট ফর্মও আমরা জানি যে read what it is high time we read attentively. এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি ইট ইজ টাইমের পরে টু থাকে, ইট ইজ টাইমের পরে যদি প্রিপোজিশন টু থাকে, তখন কিন্তু আর মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে না। আমরা জানি প্রিপোজিশন টু এর পরে অলওয়েজ মেইন ভার্বের বেস ফর্মটা বসে। তাহলে কি হবে, ইট ইজ টাইম টু স্টপ করাপশন না হয়ে এখানে উত্তরটা হবে ইট ইজ টাইম টু স্টপ করাপশন।
এখন যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো কিন্তু শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বের জন্য আসে তা না, তোমরা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেখানেও তোমরা দেখবে। সো স্ট্রাকচারটার দিকে একটু খেয়াল রাখতে হবে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, আর ইট ইজ টাইম টুর পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসে। ওকে, তো আমরা এখন চলে যাব, এটা ছিল রুল 11। তার পরবর্তী রুলসে যেটা দেওয়া আছে, অল কাইন্ড অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যখন করবা তখন যে কোনো টেন্সেরই প্যাসিভ ভয়েস হোক না কেন, যে কোনো সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হোক না কেন, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো ধরো আমি লিখলাম ভয়েসে V3, দ্য রুম ডেকোরেট নাইসলি। এখন রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তুমি কিভাবে বুঝবে যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে? ভেরি সিম্পল, সাবজেক্টের দিকে খেয়াল করো। সাবজেক্ট যদি কাজটি নিজে করে থাকে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট কাজটি নিজে না করে অন্যকে দিয়ে যদি করায় তাহলে সেটা কি হবে? প্যাসিভ ভয়েস। এখন এক্সাম্পলের দিকে তাকাও, দ্য রুম ডেকোরেট নাইসলি। রুমটি সুন্দরভাবে সাজানো আছে। রুম কি নিজেকে নিজে সাজিয়েছে না রুম অন্য কেউ সাজিয়েছে? অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজটি করে নাই, সুতরাং এটা ক্লিয়ার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে উত্তরটা হবে দ্য রুম ইজ ডেকোরেটেড নাইসলি। ওকে, রুল 13। আমরা প্রায়ই বলি না যে করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, অর্থাৎ একই সাথে দুটো ঘটনা যখন ঘটে যায় তখন এটাকে আমরা কোন টেন্সে কোন অংশটাকে কিভাবে ফেলবো। ফর এক্সাম্পল বললাম যে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার ইনটু দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস স্টুড আপ। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে তোমরা কি করো? দাঁড়িয়ে যাও না? তাহলে এটার ট্রান্সলেশনটা করার সময় এখানে আমরা দেখি যে ভার্ব কোথায় কিভাবে বসে। নো সুনার had the teacher নো সুনার হ্যাডের পরের ভার্বটা সবসময় কি হবে? মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এন্টারের পাস্ট পার্টিসিপল হচ্ছে এন্টার্ড। নো সুনার হ্যাডের পরে আবারও বলছি, নো সুনার হ্যাডের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পরবর্তী ক্লজ শুরু হয় দেন দিয়ে, তারপরেরটা হয় পাস্ট ইনডিফিনিট অর্থাৎ V2। দ্যাট মিনস এটা হবে V3, তারপরটা হবে V2। স্ট্যান্ড আপের জায়গায় কি হবে? দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে, ক্লিয়ার? নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলোর পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এবং পরবর্তী ক্লজে হয় মেইন ভার্বের পাস্ট ফর্ম। নেক্সট ওয়ান, খুব মজার একটা রুলে আমরা চলে যাব, হোয়াইল। এটা কি করে? হোয়াইল দ্বারা সাধারণত সময় নির্দেশ করে। হোয়াইলের ব্যাপারটা ভেরি সিম্পল। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে এটার স্ট্রাকচারটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি। ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, while I was while এর পরে যেহেতু সাবজেক্ট আছে তারপরে ব্র্যাকেটে আমি ভার্ব দিয়েছি পাস। while I pass through a jungle I saw a snake। আমি যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমি একটি সাপ দেখেছিলাম।
সুতরাং সূত্র অনুযায়ী এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর এর সাথে এখানে বসবে হচ্ছে ওয়াজ, পাসের সাথে হবে আইএনজি। সো দ্য রেজাল্ট ইজ হোয়াইল আই ওয়াজ পাসিং থ্রু এ জঙ্গল আই স এ স্নেক। এবং মনে রাখবে হোয়াইলের পরের ক্লজটা হবে পাস্ট ফর্মে। কিন্তু যদি এমন হয় যে হোয়াইলের ঠিক সাথেই ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, তখন ভার্বের সাথে আইএনজি বসবে কোনো বি ভার্ব ছাড়াই। সেম এক্সাম্পলটা যদি আমি এভাবে লিখি, সাবজেক্ট ছাড়া হোয়াইল, তারপরে ব্র্যাকেটে দেওয়া হলো পাস থ্রু এ জঙ্গল আই স এ স্নেক। তাহলে এখানে উত্তরটা কি হবে? হোয়াইলের পরে ভার্ব প্লাস আইএনজি। এটাও তোমাদের খুব কমন একটা ভুল, তোমাদের মনে থাকে না, সব জায়গাতেই তোমরা পাস্ট কন্টিনিউয়াস করো অথবা সব জায়গাতে ভার্ব প্লাস আইএনজি দিয়ে রাখো। আবারও বলছি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার এর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থেকে সরাসরি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে, ভার্ব প্লাস আইএনজি বসবে। ওকে, লিস্ট এই শব্দটার বাংলা অর্থ তোমরা জানো কি? যে পাছে ভয় হয় যে। এখন রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কি মনে রাখতে হবে? যে লিস্টের পরে দুইটা মডাল অক্সিলারি বসতে পারে, শুড অথবা মাইট, এবং যেহেতু মডাল অক্সিলারি মেইন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এটা হচ্ছে লিস্টের স্ট্রাকচারটা এরকম আসবে, লিস্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1। এক্সাম্পল হচ্ছে হি ran ফার্স্ট। তোমরা প্রায় এরকম করো, আমরা ক্লাসে ঢুকে যাই তারপরে দৌড়াতে দৌড়াতে ক্লাসে আসো, অথবা বেল পড়ার পরে দৌড়াতে দৌড়াতে তোমরা এক একজন ক্লাসে আসো। 4 তলা 5 তলায় ক্লাস থাকলেও পরীক্ষা হলেও তোমরা দৌড়াতে দৌড়াতে আসো। তো হি ran ফার্স্ট, দ্রুত দৌড়েছিল। লিস্ট পাছে ভয় হয়, কিসের ভয়ে দৌড়ে চলে আসো? যেন ক্লাসটা মিস না হয়। লিস্ট হি মাইট মিস দি ক্লাস। ঠিক আছে, এই হলো লিস্টের সূত্র। আশা করি মনে থাকবে, তোমরা ভুল করবে না। এখন কথা বলবো 1/3 1/4 এই ভগ্নাংশগুলো ব্যক্তির ক্ষেত্রে কিরকম হবে, বস্তুর ক্ষেত্রে কিরকম হবে সেটা নিয়ে দেখো। ওয়ান থার্ড 1/4 বস্তুর ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার, মনে রাখবে। বস্তুর ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার। এবং যদি এটা ব্যক্তির ক্ষেত্রে হয় তখন সেটা হবে প্লুরাল। এক্সাম্পল দিলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1/3 অফ দ্য ওয়ার্ক, এখানে ব্র্যাকেটে ফিনিশ দেওয়া আছে। যেহেতু এটা ওয়ার্ক, কাকে নির্দেশ করতেছে? বস্তুকে। কাজটির 1/3 ফিনিশড হয়ে গিয়েছে, সুতরাং আমরা এখানে লিখবো সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আর 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড দিতে হবে এখানে উত্তরটা, অর্থাৎ প্যাসিভ ভয়েস আকারে আসবে। কারণ হচ্ছে কাজ তো নিজে নিজে করে না, কাজকে কেউ করতেছে, অন্য কেউ। হ্যাজ বিন ফিনিশড। So the answer is 1/3 of the work has been finished, কারণ এটা বস্তুকে নির্দেশ করেছে।
আমি যদি ব্যক্তির ক্ষেত্রে লিখি, ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস প্রেজেন্ট ইন দ্য ক্লাস। যেহেতু এটা ব্যক্তিকে নির্দেশ করতেছে, সুতরাং এখানে এটা সিঙ্গুলার না হয়ে কি হবে, প্লুরাল হবে। ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এখন আর একটা রুলসের উপরে তোমাদেরকে আমি ফোকাস করবো, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য। এই শব্দটার সাথে তোমরা পরিচিত, এটা নিয়েও খুব কনফিউশন হয়। আমি একটা বাক্যটা আগে লিখি, তারপরে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। দেখো, one of the girls one of the girls absent today। এরকম যখন থাকে তোমরা যেটা করো, যেহেতু নাউন প্লুরাল থাকে, চট করে তোমরা বি ভার্বের জায়গাতেও প্লুরাল বসায় দাও। অ্যাকচুয়ালি এটা হবে সিঙ্গুলার। কেন সিঙ্গুলার হবে? ওয়ান অফ দ্য গার্লস মানে অনেকগুলো, মানে প্রায় সবগুলো মেয়ের মধ্যে একজন মেয়ে অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত। সো দ্য অ্যান্সার ইজ ওয়ান অফ দ্য গার্লস ইজ অ্যাবসেন্ট টুডে, নট আর। ঠিক আছে, অনেক মেয়ের মধ্যে একজন মেয়ে আজকে অনুপস্থিত। এই কারণে ওয়ান অফ দ্য পরে আমরা জানি নাউন সবসময় প্লুরাল হয়, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। রিপিট করছি, ওয়ান অফ দ্যার পরে নাউন অলওয়েজ কি হবে, প্লুরাল হবে, আর ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। যেমন ধরো তোমাদের এরকম থাকে না যে তোমাদের অনেকগুলো অনেক টিচারের মধ্যে যে কোনো একজনকে তোমাদের খুব ভালো লাগে, তখন কি বলো, ওয়ান অফ দ্য টিচার্স ইজ মাই ফেভারিট, নট আর মাই ফেভারিট। ওকে, ওয়ান অফ দ্য টিচার্স ইজ মাই ফেভারিট। সো এই গেল সিম্পলি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের উপরে আলোচনা। এছাড়া তোমরা টেন্স নিয়ে আমি এখানে কথা বলিনি, টেন্সের স্ট্রাকচারগুলো রাইট ফর্ম অফ ভার্বের জন্য খুব ভালো করে দেখতে হবে। তোমরা ফিল ইন দ্য গ্যাপসগুলো যখন করতে যাও তখন জানো যে এটার উপরে বেস্ট করে অনেক কিছু আসে। সেন্টেন্সে যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে অথবা নিজেরা লিখতে যাবে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে লেখা হচ্ছে নাকি প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে, এটার দিকে খুব মানে সতর্কভাবে মনোযোগ দিতে হবে। নাইলে কিন্তু তোমাদের বি ভার্বের প্যাটার্ন ঠিক থাকবে না, ভুল করে ফেলবে। ঠিক আছে, তো সিম্পলি দিজ আর অল অ্যাবাউট ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও অনেক খুঁটিনাটি প্রশ্ন থাকবে, তোমরা বাকি তোমাদের যে যার যা সমস্যা আছে সেটা নিয়ে এই ভিডিওর কমেন্টে তোমরা লিখতে পারো। আমরা ডিপার্টমেন্টের যে কোনো টিচার এটার অ্যান্সার করব। আর এছাড়াও দেখবে যে কলেজের পেজে তোমাদের অনেকগুলো সাবজেক্টের পাশাপাশি ইংরেজি বিষয়েরও সাজেশন দেওয়া হয়েছে। ওই সাজেশনটাতে ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে আমরা যারা আছি সকলের মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে তোমাদের যদি মনে হয় যে তোমরা কনফিউজড, তোমাদের হেল্প দরকার, তোমরা নির্দ্বিধায় আমাদেরকে ফোন করবে, এটা নিয়ে কোনো হেসিটেশন ফিল করবে না। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।